দেশে তাপপ্রবাহের জন্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও কতিপয় পুঁজিবাদী লোক দায় এড়াতে পারে না বলে মন্তব্য করলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহ সভাপতি ইকবাল হাবিব। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি বলেন, গ্রামেও এসি চলছে বলে যে বার্তা দেয়া হচ্ছে তা ভালো লক্ষণ নয়। দেশব্যাপী সুপরিকল্পিত নগর সবুজায়ন নীতিমালা ভিত্তিক বাস্তবায়ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলেও মত দেন তিনি। যেভাবে পরিবেশ ধ্বংস হয়েছে তা কম সময় ফিরিয়ে আনা সম্ভব নয় জানিয়ে এ থেকে উত্তরণে ৮টি দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন। নগর দর্শনে এই জলাধার এবং সবুজকে প্রাধান্য না দিয়ে কোনো ধরনের প্রকল্পকে অনুমোদন না দেওয়ার দৃঢ় প্রসংকল্প না করাকে দায়ী করে আজকে উপস্থাপন করেছি। হ্যাডহোক অথবা মুখের প্রতিশ্রুতির প্রকল্প আর শুনতে চাই না। আমরা পরিকল্পিত নীতিমালা ভিত্তিক এবং জনগণকে সম্পৃক্ত করে বাস্তবায়নমুখীটাকে একমাত্র সমাধান বলে চিহ্নিত করতে চাই। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ, একই অবস্থা প্রাণীকুলেরও। গরমে মরে যাচ্ছে মুরগি, কমছে উৎপাদন। একদিকে পোল্ট্রি ফিডের দাম বৃদ্ধি, অন্যদিকে মরে যাওয়ায় এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অর্ধেকেরও বেশি খামার। একই অবস্থা হাঁসেরও। রাজশাহী থেকে সমর সাজু রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। সরকারি হিসেবে গত নভেম্বরেও লেয়ার, ব্রয়লার ও সোনালী মুরগি মিলে ৮,৭৯৬টি খামার ছিল রাজশাহী জেলায়। অব্যাহতভাবে পোলট্রি ফিডের দাম বৃদ্ধির ফলে খামারিরা লোকসানের মুখে পড়ায় গত ৩ মাসে বন্ধ হতে হতে এই সংখ্যা নেমে আসে প্রায় অর্ধেকেই। এরপর এপ্রিলের মাঝামাঝি থেকে টানা দাবদাহের ফলে হিট স্ট্রোকে মুরগি ও হাঁস মারা যাবার পাশাপাশি ক্রমান্বয়ে কমতে থাকে উৎপাদন। ফলে প্রতিযোগিতার এই বাজারে টিকতে না পারে প্রান্তিক পর্যায়ের অনেকেই বন্ধ করে দিয়েছে খামার। তাপদাহে আমাকে স্যালাইন দিতে হচ্ছে, তারপরে সিয়ের লেবুর দামও বেশি, সেটাও দিচ্ছে, আখের গুড় এটার দামও বেশি। কারণ ফিডের রেটটা যদি কমে আসতো তাহলে হয়তো কি আমি এক্সট্রাভাবে এই খরচগুলো করতে পারতাম। গরমের কারণে প্রচণ্ড গরম, এর জন্য হাঁসে কম খাচ্ছে আর অনেক মারা যাচ্ছে। রাজশাহী জেলা পোলট্রি অ্যাসোসিয়েশনের তথ্যমতে বন্ধ হতে হতে এখন জেলায় মুরগির খামার রয়েছে প্রায় ২৫০০। আর ব্রয়লারের মতো দ্রুত বর্ধনশীল মুরগির জাতগুলো এখনকার উচ্চ তাপমাত্রা সহ্য করতে না পারায় খামারিরা নতুন করে আর পালন করছেন না এই মুরগি। এমনিতেই মুরগির সংখ্যা কম, তারপরে এত গরমে লেয়ার মুরগির ডিমের উৎপাদন কমে গেছে, ব্রয়লার মারা যাচ্ছে এবং কাঙ্ক্ষিতভাবে ব্রয়লারের ওজন আসছে না। সব মিলিয়ে পোলট্রি শিল্প আজকে হুমকির মুখে আর কি। এখন গরমজনিত ক্ষতি থেকে মুরগির সুরক্ষায় কিছু পরামর্শ দিয়েছেন জেলা প্রাণী সম্পদ দপ্তরের এই কর্মকর্তা। আমাদের টেম্পারেচারটা বা তাপমাত্রাটা, পরিবেশের তাপমাত্রাটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করতে হবে। এটাই এর জন্য আমরা গ্লুকোজ, স্যালাইন, তারপরে ইলেকট্রোলাইটস, ভিটামিন সি এই জাতীয় খাবার সরবরাহ করলে কিছুটা তারা ভালো থাকবে। মুরগির মাংস ও ডিম উৎপাদনের সাথে জড়িত প্রান্তিক খামারিদের পাশে সরকার না দাঁড়ালে এবং খামারিরা ক্ষতির শিকার হলে এর নেতিবাচক প্রভাব এ খাতে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সমর সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের চেয়ারম্যান, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬ জনের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। পাশাপাশি এ মামলা কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। আজ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। এর আগে ডক্টর ইউনূস সহ ৬ আসামি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন। ২০২১ সালে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এনে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬ জনের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে মামলা দায়ের করা হয়। গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত সিনিয়র খামার ব্যবস্থাপক গোলাম মোস্তফা এই মামলা দায়ের করেন। এই মামলাটা ছিল মেট্রোপলিটন সেশন জাজের কাছে, উনি এটা বদলি করেছেন বিশেষ আদালত ৪-এর কাছে। দুজনেরই অবস্থান কিন্তু সম। একজন সম জাজ বিচারিক আদালতকে কখনো নির্দেশ দিতে পারে না চার্জ হিয়ারিং করার জন্য। এই যে বিষয়টি, এটা আইনের পরিপন্থী এবং বিচার ব্যবস্থার প্রতি হস্তক্ষেপের শামিল। বাস মালিকদের বিশেষ সুবিধা দিতে রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। বলেন, রেলের কতিপয় কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি বন্ধ না করে ভাড়া বৃদ্ধির মাধ্যমে রেলের লোকসান কমানো সম্ভব নয়। এমন সিদ্ধান্ত আকাশ কুসুম পরিকল্পনা বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এর আগেও কয়েক দফা ভাড়া বৃদ্ধি করে লোকসান লাঘব করতে ব্যর্থ হয়েছে। রেল বড় বড় প্রকল্প নিয়ে ব্যস্ত, অথচ যাত্রী সেবার দিকে তাদের কোনো মনোযোগ নেই। প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। তাই গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান আতা। দলীয় নেতাকর্মীদের নিয়ে নিজের আনারস প্রতীকের পক্ষে গণসংযোগ শুরু করেন তিনি। তীব্র তাপদাহ উপেক্ষা করে পিরোজপুরে চলছে নির্বাচনী প্রচারণা। ভোটের আশায় ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। নাটোরের ৩টি উপজেলায় মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সদরে বর্তমান চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান সহ ৫ জন ও নলডাঙ্গায় বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান সহ ৮ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুমিল্লার 4টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে। মোট 4 জন চেয়ারম্যান প্রার্থী, 12 জন ও 11 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দিন রাত সমান তালে প্রচারণায় অংশ নিচ্ছেন প্রার্থীরা। এদিকে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনেরা অংশগ্রহণ করতে পারবে না, এটা আইনে উল্লেখ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। প্রাপ্তবয়স্ক যোগ্যতা সম্পন্ন যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন উল্লেখ করে তিনি বলেন, এটা তাদের দলীয় সিদ্ধান্ত। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। এদিকে মাদারীপুরে নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় শেষে আরেক কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে সেনাবাহিনী নামানো সম্ভব নয়। অন্যদিকে সাতক্ষীরায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান বলেছেন, কোন কেন্দ্রে ভোটে অনিয়ম হলে ওই কেন্দ্রের ভোট বন্ধের ব্যবস্থা করা হবে। প্রিজাইডিং অফিসারকে চাকুরিচ্যুত করা হবে, জেলে পাঠানো হবে। জাটকা সংরক্ষণে 2 মাসে নিষেধাজ্ঞার পর আজ মধ্যরাত থেকে চাঁদপুরে পদ্মা মেঘনা নদীতে আবারও নামবেন জেলেরা। এতে করে কর্মব্যস্ততা বেড়েছে জেলে পরিবারগুলোতে। এরই মধ্যে নৌকা ও মাছ ধরার সরঞ্জাম নিয়ে নদী তীরে ভিড়তে শুরু করেছেন জেলেরা। অনেক জেলে ইলিশ ধরার প্রস্তুতিতে নৌকা মেরামত, জাল সেলাইয়ের কাজ শেষ করে প্রস্তুতি নিচ্ছেন। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। ইলিশ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর 70 কিলোমিটার এলাকায় মার্চ এপ্রিল 2 মাস সকল ধরনের মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত জেলেরা পেয়েছে 40 কেজি করে চাল। তবে গেল 2 মাস ধার দেনা করে তাদের সংসার চলেছে বলে জানিয়েছেন জেলেরা। এখন মাছ ধরে বিগত দিনের ধার দেনা পরিশোধ করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন মেঘনা পাড়ের জেলেরা। সরকার অভিযান দিয়েছে 2 মাস, আমরা মানছি, আমরা বসে রয়েছি, জালের কাজ করতে আছে, দেনা ভানা করে যদি আল্লাহ নদীতে মাছ দেয় তা দেনা ভানা দিয়ে উঠতে পারবো। আমরা যদি নদীতে নামবো, নদী যদি মাছ যদি না পাই তাহলে আমরা কিভাবে চলবো? আমার কিস্তি মিস্তি আছে, সংসার আছে। চাঁদপুরে অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে জাতীয়ভাবে 6 লাখ মেট্রিক টন ইলিশ সংগ্রহের যে লক্ষ্যমাত্রা তা অতিক্রম করবে বলে আশাবাদী জেলা মৎস্য কর্মকর্তা। এই জাটকা রক্ষার অভিযানটা অত্যন্ত সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আমরা আশা করব যে 6 লক্ষ মেট্রিক টন যে মানে আমাদের উৎপাদনের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটার আমরা অতিক্রম করতে পারবো। মৎস্য বিভাগ বলছে, চাঁদপুরে মার্চ এপ্রিল 2 মাসে নিষেধাজ্ঞা অমান্য করায় 3 শতাধিক জেলেকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। এছাড়া 50 লাখ মিটার জাল, 3 মেট্রিক টন জাটকা ও 60টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। আটক জেলেদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় 10 লাখ টাকা। এনটিভি নিউজ ডেস্ক। ভারতীয় বন্য হাতির আক্রমণে অতিষ্ঠ শেরপুরের গারো পাহাড় সংলগ্ন 3 উপজেলার মানুষ। হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে প্রাণ হারাচ্ছে মানুষ, ধ্বংস হচ্ছে বিস্তীর্ণ ফসলের মাঠ, সবজির বাগান, এমনকি বাড়িঘরও ধ্বংস হচ্ছে হাতির তাণ্ডবে। ভারতের মেঘালয় রাজ্যে গারো পাহাড়ে গাছপালা কেটে ফেলায় খাদ্যাভাব দেখা দেয়। ফলে সীমান্ত অতিক্রম করে হাতির পাল নেমে আসে শেরপুরের নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার গারো পাহাড় সংলগ্ন অঞ্চলে। দীর্ঘদিন ধরেই হাতির পাল ক্ষতি করছে এসব এলাকার মানুষের ফসল, বাড়িঘর। গত 2 দশকে এই অঞ্চলে হাতির আক্রমণে নিহত হয়েছেন শতাধিক মানুষ, পঙ্গু হয়েছেন অনেকেই।
রাস্তাঘাটে গিয়ে পর পালন লাগে আমরা এইভাবে থাকতেছি আমরা। এই বাড়ি ওই জায়গায় আসলে উত্তর আসলে মন থেকে হয়ে জায়গায় আসছি, তারপর শান্তি থাকতে পারি না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মানববন্ধনে বক্তারা বলেন, 28 এপ্রিল উপাচার্যপন্থী প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষক সমিতির হাতাহাতির ঘটনায় যারা শিক্ষকদের উপর হামলা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং উপাচার্য ও ট্রেজারারকে পদত্যাগ অথবা অপসারণ করতে হবে। এ সময় তারা একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বর্জন করে কর্মসূচি পালন করেন। গোপালগঞ্জে কাঠমিস্ত্রি কমলেশ বাড়ই হত্যা মামলায় স্ত্রী ও তার সহযোগীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান আসামিদের অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন। 2020 সালে কাঠমিস্ত্রি কমলেশ বাড়ইকে খাবারের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন স্ত্রী সুবর্ণা ও তার প্রেমিক মনোমথ বাড়ই। পরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস, যা শুধু এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রাই নয়, গেল 3 দশকের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে চলমান তাপপ্রবাহের মধ্যে কিছুটা আসার খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল সন্ধ্যা থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশে মোট 10 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বৈশাখের খরতাপে পুড়ছে প্রকৃতি, সড়কে কমে গেছে সাধারণের চলাচল, হ্রাস পাচ্ছে মানুষের কর্মক্ষমতা, অচল হয়ে পড়েছে জীবনযাত্রা। প্রকৃতির এমন বিরূপ আচরণে সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া সাধারণ মানুষ। গরমে মানে কাজ টাজ করতে খুব সমস্যা হচ্ছে। এই গরমে আমাদের কাজ করতে খুবই সমস্যা হচ্ছে। আল্লাহ পাক যদি একটু বৃষ্টি মিষ্টি দিত তাহলে হয়তো আমার ঠান্ডায় সকালে কাজ করতে পারতাম। সকালে তার রোডের অবস্থা যে অবস্থা, রোড বান তাকালেও রোদের ঝাপসাতে মুখ জ্বলছে। একদিকে অনাবৃষ্টি, অন্যদিকে টানা তাপপ্রবাহ, যার ফলে পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপ দিয়ে উঠছে না পানি, কৃষি জমিতে দেয়া যাচ্ছে না সেচ। এমন সংকটে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। 10 থেকে 15 দিন যাবৎ এই টিউবওয়েলের পানি লেয়ার নিচে নেমে যাওয়ার কারণে এই টিউবওয়েলের থেকে কোনো পানি আমরা তুলতে পারছি না। খুবই কষ্ট খাওয়ার পানির জন্য। ওই যদি অনেক দূর 5 মাইল দূর হলেও সেখান থেকে পানি নিয়ে আসা লাগে খাওয়ার পানি, আর অন্যান্য কাজের পানি এই নদী থেকে নেওয়া লাগে। আমাদের রান্না বান্নার কাজের অসুবিধা হচ্ছে, পানির দরকার, আমরা তাই পানির জন্য খুবই কষ্ট করছি। আমাদের অনেক দূরে নদী, নদীতে যেতে হচ্ছে গোসল করতে, কাপড় চোপড় ধুতে, আমরা খুব কষ্টের মাধ্যমে আছি। দিনে তো কারেন্ট থাকে না বললেই চলে, দিনের অর্ধেক সময় কারেন্ট থাকে না, মানে 5 মিনিট 10 মিনিট থাকে। মানে শহরে এরকম কারেন্ট যেতে আমরা এই বছরটাই দেখেছি, আর কখনো দেখিনি। গ্রামে কারেন্ট যায় ঠিক আছে। এদিকে দেশব্যাপী কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 2 মে থেকে হতে পারে বৃষ্টি, যা অব্যাহত থাকবে 10 তারিখ পর্যন্ত। তবে আমরা ধারণা করছি যে 2 তারিখ থেকে যেহেতু আমাদের পূর্বাংশে বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং সেটার প্রভাব ঢাকা এবং বরিশাল ডিভিশনে হতে পারে, এবং সেই ক্ষেত্রে তাপমাত্রা হয়তো বা কিছুটা কমে আসতে পারে ঢাকা সহ বরিশাল সহ সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনে। তবে হিটওয়েভ পুরোপুরি হয়তো বা শেষ হবে না। তবে 3-4 তারিখের দিকে আমাদের যত সময় গড়াবে, 2 তারিখের পরে আমাদের বৃষ্টিপাতের প্রবণতা ততটা বৃদ্ধি পেতে পারে। আর বিশেষ করে হয়তো বা 4 তারিখের দিকে আমাদের খুলনা এবং রাজশাহী ওইখানে ভালো মানের একটা বৃষ্টির সম্ভাবনা আছে 4 এবং 5 তারিখের দিকে। ওইটা যখন হবে আমরা ধারণা করতে পারি যে সাথে বা সারা দেশ থেকে হিটওয়েভটা চলে যেতে পারে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়, শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেয়ার পাশাপাশি খাবার গ্রহণে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। দেশে তাপ প্রবাহের জন্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও কতিপয় পুঁজিবাদী লোক দায় এড়াতে পারে না বলে মন্তব্য করলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসভাপতি ইকবাল হাবিব। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি বলেন, গ্রামেও এসি চলছে বলে যে বার্তা দেয়া হচ্ছে তা ভালো লক্ষণ নয়। দেশব্যাপী সুপরিকল্পিত নগর সবুজায়ন নীতিমালা ভিত্তিক বাস্তবায়ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলেও মত দেন তিনি। যেভাবে পরিবেশ ধ্বংস হয়েছে তা কম সময়ে ফিরিয়ে আনা সম্ভব নয় জানিয়ে এ থেকে উত্তরণে 8টি দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন।
নগর দর্শনে এই জলাধার এবং সবুজকে প্রাধান্য না দিয়ে কোনো ধরনের প্রকল্পকে অনুমোদন না দেওয়ার দৃঢ় সংকল্প না করাকে দায়ী করে আজকে উপস্থাপন করেছি। হ্যাপেদার অ্যাডহক অথবা মুখের প্রতিশ্রুতির প্রকল্প আর শুনতে চাই না। আমরা পরিকল্পিত নীতিমালা ভিত্তিক এবং জনগণকে সম্পৃক্ত করে বাস্তবায়নমুখীটাকে একমাত্র সমাধান বলে চিহ্নিত করতে চাই। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো। লবণাক্ত পানি প্রবেশ করায় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের মতো এলাকাগুলোতে কৃষি জমি কমেছে প্রায় ৮০%। বাস্তুচ্যুত হচ্ছে মানুষ। বিশেষজ্ঞদের আশঙ্কা এতে ২০৪০ সাল নাগাদ দেশে বাস্তুচ্যুত হবে ৪ কোটি মানুষ। এমন বৈরী আবহাওয়া কৃষি, ডেইরি, পোলট্রি সহ পুরো জীববৈচিত্র্যেও ফেলছে বিরূপ প্রভাব। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকের ৭ম পর্বে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। এই ছবি বলে দিচ্ছে জলবায়ু পরিবর্তনের বড় ক্ষত আর ক্ষতির নোনা জলের গল্প। শিল্পোন্নত দেশগুলোর বিপুল কার্বন নিঃসরণে বিশ্বের তাপমাত্রা বাড়ছে, গলছে বরফ। এতে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে বিস্তীর্ণ উপকূলে লবণাক্ত পানি প্রবেশ করে দেশের খুলনা, সাতক্ষীরার মতো জেলাগুলোকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। বেশ কিছু গবেষণা থেকে দেখা যায় ১৯৯৫ সাল থেকে ২০১৫ পর্যন্ত দক্ষিণের ৩ জেলায় কৃষি জমি কমেছে প্রায় ৮০%। ২০০০ সাল পরবর্তী ১০ বছরে ওইসব অঞ্চলে জনসংখ্যা কমেছে ৬০,০০০, কমেছে সুপেয় পানি, বেড়েছে অতি দরিদ্র মানুষ, নারীদের গর্ভপাতের হার বেড়েছে ১১%। মানুষ বাধ্য হয়েছে কিন্তু বাস্তুচ্যুত হয়ে অন্যত্র সরে যেতে। এখন ইন্টারনাল ডিসপ্লেস যাদেরকে আমরা বলি, এই যে দুর্যোগের কারণে তাদের সংখ্যা ২০৪০ সালে বলা হচ্ছে বাংলাদেশে ৪০ মিলিয়ন হবে। নিচু এলাকাগুলো আস্তে আস্তে কিন্তু লবণাক্ত পানি বেড়ে যাবে, কারণ উপরের দিকে যে মিঠা পানির যে প্রবাহটা, যেটা সেই আপস্ট্রিমের যে ড্রাই সিজন আমরা লক্ষ্য করতে পারি যে ফারাক্কা ব্যারেজ এবং অন্যান্য কারণে সেখানে পানিগুলো ডাইভার্ট হয়ে যাচ্ছে। এটা একটা অন্যতম একটা নাজুকতা তৈরি করেছে আমাদের, এবং ভবিষ্যতে এটা বড় ধরনের নাজুকতা তৈরি করবে। তীব্র তাপে মানুষের পাশাপাশি বিপাকে পড়েছে পুরো কৃষি ও প্রাণী জগৎ। অতি গরমে ডেইরি ও পোলট্রি ফার্মগুলোতে মড়ক দেখা দিচ্ছে। কৃষিতে সেচের পানি মিলছে না, ঝরছে আম ও লিচু, যার প্রভাব পড়বে খাদ্য উৎপাদনের মোট অঙ্কেও। লেবার কস্ট বেশি এখন, আর সেচের খরচ তো আছে। যেখানে একটা দুটো সেচ লাগতো জমিতে, এখন সেটা ৫, ৬টা, ইভেন ৯টা পর্যন্ত। সেগুলো উৎপাদন কমে যাবে। ফসল, লাইভস্টক প্রোডাক্ট, এগুলোর উৎপাদন কমে যাবে, যার ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু টোটাল যদি আমার এগ্রিকালচার প্রোডাকশন কমে যায়, তাহলে কিন্তু বাজারে সরবরাহ বিঘ্ন ঘটবে, এবং যার ফলে এই হিট ওয়েভটা পুরো খাদ্য মূল্যস্ফীতিটাকে আপনার একটি উস্কে দেবে আর কি। যে বিশেষ করে পুষ্টি সমৃদ্ধ যেগুলো খাবার, ফলমূল, শাকসবজি, এগুলোর উৎপাদনে কিন্তু আশঙ্কা করছি আমরা যে কমে যাবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে খুলনা এবং সাতক্ষীরা অঞ্চলের মানুষ পেশা বদল করছে এবং পরিবর্তন করছে। ওই এলাকা এসে এই রাজধানীতে ভিড় করছে কাজের জন্য। সমীক্ষা বলছে এরকম ঘটনা উপকূলীয় অঞ্চলগুলোতে আরও ঘটতে পারে, পাশের এলাকাগুলোতে। তবে জলবায়ু পরিবর্তনের জন্য যে তহবিল আসে এবং তার তসরুফের যেসব ঘটনা বিভিন্ন সময় শোনা যায়, সাধারণ মানুষ বলছে জলবায়ু পরিবর্তনের সেই অর্থগুলো যথাযথভাবে কাজে লাগানো হোক। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে অতি বাম ও অতি ডান একসাথে হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি কথা বলেন। যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী, অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অতি বাম, অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। 2026 সাল থেকে আমাদের নতুন যাত্রা শুরু হবে, তার প্রস্তুতিও কিন্তু আমরা নিয়েছি। এবং আমি এটা বিশ্বাস করি একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই এই উন্নয়নশীল দেশ হিসেবে যে অগ্রযাত্রাটা, এটা সহজভাবে আমরা করতে পারবো এবং বাংলাদেশ
2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী নিজ দেশে ফিরতে না পারার হতাশা থেকে আইন বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে উল্লেখ করে আন্তর্জাতিক বিশ্বের কাছে সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ। আজ প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বাংলাদেশের এই উদ্বেগের কথা তুলে ধরেন। বৈঠকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানরা অংশ নেন। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন করাই বাংলাদেশ সরকারের প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন মুখ্য সচিব। আর এ বিষয়ের স্থায়ী ও দ্রুততর সমাধানের জন্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সাথে বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য অব্যাহত সহযোগিতার জন্য বিশ্ব সম্প্রদায়কে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান যে দিবস উপলক্ষে বুধবার নয়াপল্টনে সমাবেশ ও র্যালি করবে বিএনপি। তাপপ্রবাহকে উপেক্ষা করে শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে মানুষ অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন রিজভী। অগণতান্ত্রিক শ্রম আইনে মালিকদের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির চাপ পড়েছে কলকারখানায়, এতে মানবেতর পরিস্থিতিতে শ্রমিকরা। এনবিআর-এর অদক্ষতার কারণে সরকারের রাজস্ব আহরণ বাড়ছে না, ফলে ঝুঁকিতে পড়ছে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা। রাজধানীর একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আর্থিক খাতের বিশেষজ্ঞরা। তবে এনবিআর চেয়ারম্যানের দাবি, সঠিক পথেই আছে জাতীয় রাজস্ব বোর্ড। এ অবস্থায় দ্রুত সংস্কার এগিয়ে নেয়ার পাশাপাশি বিভিন্ন খাতে দেয়া কর ছাড় ক্রমান্বয়ে কমিয়ে আনার পরামর্শ দিয়েছে PRI। মেজবা হাসানের রিপোর্ট। বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদ আহরণ বিষয়ক সেমিনারে পলিসি রিসার্চ ইনস্টিটিউট বলছে, সাম্প্রতিক সময়ে বিদেশি ঋণ পরিশোধের চাপ বেড়েছে, একই সাথে সরকারের আর্থিক ব্যবস্থাপনাও নানা চাপের মধ্যে। বিশেষ করে বাজেটের 37% অর্থ ধার করে মিটাচ্ছে সরকার, অথচ কর ব্যবস্থা থেকে সরকারের আয় আশানুরূপ বাড়াতে পারছে না এনবিআর। রাজস্ব বেড়েছে 360%, ব্যয় বেড়েছে আরো অনেক গুণ বেশি, ফলে এটা আমাদের ফিসক্যাল ইমব্যালেন্সের সৃষ্টি করছে। বেতন ভাতা এবং পেনশন দিতেই হবে, দ্যাট অ্যালোন টেকস অ্যাওয়ে 43%, রাজস্বের 43% চলে যায় এই বেতন ভাতা পেনশন। সেমিনারে ব্যবসায়ী নেতারা রাজস্ব আদায় প্রক্রিয়া সহজ করার তাগিদ দেন। এনবিআর-এর ট্যাক্স পলিসি এবং ট্যাক্সের কালেকশন, এই দুটো জায়গায় আমাদেরকে একটু যদি এনবিআর চেয়ারম্যান আমাদের সেপারেট করে কাজ করে, শুধুমাত্র ঢাকা চিটাগংয়ের উপর ডিপেন্ড না করে আমরা গ্রাম উপজেলা লেভেলে আমরা যাওয়া দরকার, কারণ উপজেলা লেভেলে এখন অনেক বড় বড় ব্যবসায়ী কিন্তু কাজ করে। সবাই কর দিতে চায়, ট্যাক্স দিতে চায়, ভ্যাট দিতে চায়, আসলে কিন্তু একটা বড় অংশই দিতে চায় না। শুধু যে ব্যক্তি পর্যায়ে তা না, কর্পোরেট পর্যায়ে, এমনকি গভর্নমেন্ট প্রতিষ্ঠান পর্যায়েও কিন্তু অনবরত তদবির আসে এক্সেমশনের, মাফ করে দেওয়ার, ট্যাক্স না দেওয়ার। যদি আমি ট্যাক্স কালেকশন করতে চাই, আমাকে তো সাপোর্ট করতে হবে ইন্ডাস্ট্রি এবং বিজনেসকে। ব্যবসায়ীদের কর ছাড় কমাতে এনবিআরকে নির্দেশনা দেন অর্থ প্রতিমন্ত্রী। 120 রকমের এক্সামশন আছে, আমি জাস্ট গত 5 বছরের কথা বলছি। তো এগুলো তো নিশ্চয়ই ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেওয়ার জন্যই করা হয়েছে। আমাদের প্রাইভেট সেক্টর ওনারাও এই রেশনালাইজেশনের সাথে যুক্ত হতে হবে। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেন, দেশের ট্যাক্স জিডিপি অনুপাত বাড়ানোর বিকল্প নেই। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকের ভয়ঙ্কর নভেম্বর নিয়ে আর অনুসন্ধান চলবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট CID চাইলে স্বাধীনভাবে অনুসন্ধান করতে পারবে। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুল খারিজ করে এ আদেশ দেন। রিপোর্ট করছেন হাসান জাভেদ। ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় 2022 সালে ভয়ঙ্কর নভেম্বর শিরোনামে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আমলে নিয়ে সেই বছরের 4 ডিসেম্বর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে
অর্থ লোপাটের ঘটনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাদের বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না মর্মে স্বপ্রণোদিত রুল জারি করে হাইকোর্ট। একই সাথে দুদকসহ সংশ্লিষ্টদের তদন্ত করার নির্দেশ দেয় আদালত, যা পরে আপিল বিভাগ পর্যন্ত গড়ায়। আপিলে সেই রুল সরাসরি খারিজ হয়। মঙ্গলবার হাইকোর্টও তাদের রুল খারিজ করে দেয়। প্রথম আলো, ডেইলি স্টার এবং নিউ এজে যে সংবাদ ছাপা হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যা ছিল, যেটার সাথে এস আলম সাহেব অথবা তার গ্রুপের কোনো সম্পর্ক ছিল না এবং এই শুধুমাত্র এই প্রতিষ্ঠানকে এবং সেই প্রতিষ্ঠানের সাথে যেসব প্রতিষ্ঠান যুক্ত আছে সেগুলোকে হেয় প্রতিপন্ন করার, ব্যবসায়িক ক্ষতি করার উদ্দেশ্যেই এই সব পত্রিকাগুলো এই নিউজগুলো ছাপিয়েছিল। দুদকের আইনজীবী বলছেন, রুল খারিজ হলেও ঋণ জালিয়াতির বিষয়টি অবশ্যই তদন্ত করতে হবে। যেহেতু সুমুটু রুল উনি ওনার রুল খারিজ করে দিয়েছেন, সেটা আমাদের বলার কিছু নয়। তো আদালত আবার এটাও বলে দিয়েছে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে দুদক চাইলে, বিএফআইউ সিআইডি চাইলে এটা অনুসন্ধান করতে পারে। আমি মনে করি তো দুদককে অবশ্যই অনুসন্ধান করা উচিত, কারণ এটা লন্ডারিং, এমবেজলমেন্ট, মানি লন্ডারিং সবকিছু দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ। ভুয়া ঠিকানা ও কাগজে কোম্পানি সহ 8টি প্রতিষ্ঠানের নামে বিভিন্ন উপায়ে ইসলামী ব্যাংক থেকে প্রায় 7,000 কোটি টাকা তুলে নেওয়া হয় 2022 সালে। তার মধ্যে সবচেয়ে বেশি ঋণ জালিয়াতি হয় নভেম্বর মাসে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, স্কুল ছুটির বিষয়টি নির্বাহী বিভাগের এখতিয়ার, তবে সর্বোচ্চ আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকেই কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রী বলেন, আপিল করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলেও আদালতের নির্দেশনার কপি হাতে না পাওয়ায় আপিলের সুযোগ নেই বলে জানান তিনি। মন্ত্রী বলেন, নির্বাহী বিভাগের দৃষ্টিতে এটি একটি পরিচালনাগত বিষয়, তাই এ বিষয়ে স্বপ্রণোদিত হয়ে আদালতের সিদ্ধান্ত এলে মন্ত্রণালয় কিছু সমস্যার সম্মুখীন হয়। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিলেবাস সম্পন্ন করার জন্য যতদিন দরকার শনিবারে স্কুল খোলা থাকবে। প্রয়োজনে প্রাকৃতিক বিপর্যয় সহ বিভিন্ন ছুটির কারণে সৃষ্ট লার্নিং গ্যাপ কমাতে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারেও ক্লাস ও পরীক্ষা চালুর সিদ্ধান্ত আসতে পারে বলে জানান মন্ত্রী। আদেশের কপি আমাদের হাতে আসেনি। আমরা এই বিষয়টা নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার সাথে আলোচনা করেছি এবং পূর্ববর্তী নজির সেটা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন আদেশ বহাল থাকে ততক্ষণ সেটা যদি সেটা অবগত হয় নির্বাহী বিভাগ, সেটাই তারা সম্মান প্রদর্শনপূর্বক সেটাই মেনে চলে। অর্থাৎ আদালতের যে অন্তর্বর্তীকালীন আদেশ সেটা যদি বহাল থাকে সেটা মেনে চলতে আমরা নির্বাহী বিভাগ, আইনের শাসনের প্রতি যেহেতু আমরা শ্রদ্ধাশীল, আমরা সেটা মেনে চলতে বাধ্য। কোনো কারখানায় 15% শ্রমিক সম্মতি দিলেই সেখানে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে বিধান রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইএলও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এমন তথ্য জানিয়েছেন তিনি। আগামী 12 মে আইনটি সম্পন্ন করার জন্য একটি সভার আয়োজন করার কথা জানান মন্ত্রী। বলেন, এখানে দর কষাকষির কোনো বিষয় নেই, আমাদের শ্রম আইন সংশোধন করা হয়েছে। মন্ত্রী বলেন, আইএলও প্রতিনিধি চাওয়ার সাথে বাংলাদেশের কোনো মৌলিক পার্থক্য নেই। শ্রমিকদের অধিকার যাতে রক্ষা হয় সেই চেষ্টা সবসময় করবে সরকার। মন্ত্রী বলেন, আইনটি গত পার্লামেন্টে সংশোধিত হয়েছিল এবং পরে রাষ্ট্রপতির কাছে গেছে। আইনটিতে কিছু ত্রুটি বিচ্যুতি থাকায় পরে ফেরত আনা হয়েছিল। সকল ফ্যাক্টরির জন্য এই 15% থ্রেশহোল্ড, মানে 15% শ্রমিকরা রাজি হলেই একটা ট্রেড ইউনিয়ন তারা গঠন করতে পারবে। সেই প্রস্তাবটা আমরা মেনে নিয়েছি এবং সেটা অন্তর্ভুক্ত করছি। 15%ই তারা এখন রাজি হয়েছে, কারণ আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি এখন 15% হবে, কিন্তু আমাদের উদ্দেশ্য 10%-এ যাওয়া, সেটা ধীরে আমরা যাব। কবরস্থান থেকে লাশ ও কঙ্কাল চুরির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং সার্বজনীন লাশ সুরক্ষা আইন প্রণয়ন করার নির্দেশনা কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। গত 14 মার্চ সারা দেশের কবরের লাশ সুরক্ষা ও কঙ্কাল চুরি প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ডক্টর গোলাম রহমান এরিট আবেদন করেন।
বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।